হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে 26 নভেম্বর, আর এখন বাজে 7:25 মতো। ম্যাগি বেরিয়ে গেছে, আর আমার একটা ডেলিভারির আছে, তাই জন্য সেইটাকে প্যাক করলাম। খুব সম্ভবত আজকে ডেলিভারির ব্যাপারটা হয়তো বাপির ভাইকে বলবো। এই যে আমাদের পাশেই কলেজের মধ্যে বলেছিলাম না, আগের বারে আমি সব ডেলিভারি করলাম, তো একদম মানে 2 মিনিটও নয়। আমি ভাবছি ওকেই বলবো আজকে চট করে একটা প্যাকেট আছে ডেলিভারি করে আসতে, কেননা এত ড্রিলিং মেশিনের আওয়াজ হচ্ছে, এত মিস্ত্রির আওয়াজ হচ্ছে। ম্যাগিটাকে একা রেখে যাবো, ও পুরো ভয়েতে পাগল হয়ে যাবে, মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ুদৌড়ি করে ভয়েতে, জানো, যখন ড্রিলিং মেশিনটা চালু করে। মানে সে একবার ঘরের মধ্যে আসে, একবার দিদির ঘরে চলে যায়, একবার এই ঘরে চলে যায়, একবার বাথরুমে গিয়ে ঢোকে, মানে ও এত ভয় পায়। এবং সেই অবস্থায় ওকে রেখে মানে আধ ঘন্টার জন্যও যদি যাই, 10 মিনিটের জন্যও যদি যাই, ওইটুকু টাইম ও পুরো পাগল হয়ে যাবে, এবং আমি সেইটা কিছুতেই হতে দেবো না। এবার ডেলিভারিটাও তো আমার করতে লাগবে, কেননা যে অর্ডার দিয়েছে তাকে ওটা পৌঁছতে হবে। তাই জন্যে আমি কি বলে, আর দেখো আমি কি করেছি অন্যমনস্কে, জানো, একটা ব্যাগ মানে অর্ডারে ছিল, সেইটা আমি তোমাদেরকে দেখানো কথাটা ভুলে গিয়ে আমি প্যাক করে ফেলেছি। সেরকম কিছু ব্যাপার না, তা জুয়েলারির থিমের ওপর করতে বলেছিল। আমি তোমাদের সঙ্গে দেখছি যদি মানে এমনি পিকচার থাকে তোলা, আমি সেটা শেয়ার করে দেবো, আর শর্টসের জন্য তুলে রেখেছি সেটা শেয়ার করে দেবো, সেটাই তোমরা দেখে নিও। এত তাড়াহুড়ো করেছি না যে বাপির ভাইকে দেবো বলে, আর একদম মনেই নেই যে তোমাদেরকে ওটা দেখাবো। মানে এই আওয়াজের জন্যে আর এই মিস্ত্রির জন্যে না পুরো মানে দিনগুলো এমন হয়ে গেছে, এত ডিস্টার্বিং হয়ে গেছে। আর আমি একা থাকলে এটা হয়তো কোনো ব্যাপারই হতো না, কিন্তু ম্যাগুটা প্রচণ্ড ভয় পাচ্ছে, জানো তো, প্রচণ্ড চেঁচাচ্ছে, ভয় পাচ্ছে, গলা চিরে যাচ্ছে, কেবল এসে এসে জল খাচ্ছে আর চেঁচাচ্ছে। এবার ওকে বুঝিয়ে তো পারা যায় না, অবলা জীব, ও ভয় পাচ্ছে, এরকম আওয়াজ তো মানে ও হ্যাবিচুয়েটেড নয়। কি যে মুশকিল হয়েছে না। এই এখন ব্লগটা স্টার্ট করছি, এটা কতক্ষণ টানতে পারবো আমি জানি না। আজকে একটু তাড়াতাড়ি তোমাদেরকে বলবো, ওই যে ছেলেদের সম্বন্ধে বলবো বলে ঠিক করেছিলাম আগের ব্লগে, সেটা বলতে পারিনি। আজকে ভাবছি দেখি একটু তাড়াতাড়ি বলে দেবো। ওরা মোটামুটি জানো তো এই 10:30 11টা নাগাদ সব এসে হাজির হচ্ছে মিস্ত্রিরা। কতদিন এই কাজ চলবে জানি না, কাজ তো অনেক দিন চলবে বুঝতেই পারছি, কেননা এতগুলো ফ্লোর আছে, এতগুলো 3টে করে উইং, কাজ তো অনেক দিনই এটা লাস্ট করবে। কিন্তু অ্যাটলিস্ট আমাদের মানে 1তলা 2তলা 3তলা এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোরগুলো যদি হয়ে যায়, তাহলে ওপরের দিকে হলে না অতটা বিরাট আওয়াজ আমাদের এখানে আসবে না। যাই হোক, ভীষণ সুন্দর একটা দিন, আর রোজকার মতো একই সূর্য, একই আমি, একই দিন, একইভাবে শুরু হয়েছে। সকাল থেকে আমি আর ক্যামেরাটা অন করিনি, এই এখনই তোমাদের বাইরের সূর্যটা দেখালাম আর এই ক্যামেরাটা অন করলাম। রান্না বান্না কি করব জানি না, চলো এখন একটু বসি। ম্যাগু তো এবার এসেই পড়বে, টাইম তো হয়েই আসছে। আর রান্না বললাম তো কি করব এখন অবধি কিছুই জানি না। বাচ্চুদাকে পেঁয়াজ, আলু আর কলা আর পেয়ারা এইটা আনতে দিয়েছি, উনি এবার আনুন, দেখি। আর এমনি ঠান্ডাটা আজকে মনে হয় একটু কম, একটু স্লাইট কম আছে। চলো পরে আসছি আবার। এই যে মহিলা এসে গেছে, পেছন দুলিয়ে দুলিয়ে হাত পা ধুতে চললো। এখন শোয় না বাবু, এখন শোয় না। এ মা, এ কি, এই এই দুষ্টুমি করে না, দেখেছো? না না বাবু, দুষ্টুমি করছে। গদিটা নষ্ট হয়ে যাবে না? চলো নেবে যাও, খুব দুষ্টুমি করছে। নাবো, চলো চলো চলে এসো, আমার কিন্তু নজর আছে তোমার উপর। দেখেছো কি অবস্থা? এখন আবার ওই গদিটার উপরে হঠাৎ প্রেম বেড়ে গেছে। গদিটা রয়েছে দাঁড় করানো, তার উপরে উঠলে গদিটা তো মুচকে যাবে, তাই না? এক এক সময় যে কি হয় না। এই যে প্যাকেটটা রেডি করে রেখেছি, ওই দেবুকে মানে বাপির ভাইকে বলেছি, ও গিয়ে আজকে একটু পোস্ট করে আসবে। কি হলো, তুমি এখনো নাবোনি? আমি ঘুরে চলে এলাম, তোমার লিস্টটা রেখে এলাম, তারপরেও তুমি নাবোনি? কই নাবো? মপ করতে চলে এলাম, এইবারে নেবে যাবে। ওই দেখো নেবে গেল, কারণ ওই মপের ডান্ডাটা দেখলেই ও ভয় পায়।
ওই জন্যই নেবে গেল। দুষ্টুমি করে এক এক সময় না। মপটা করা হয়ে গেছে, কাপড় জামা শুকোতেও পড়ে গেছে। এখন একটু বসবো, বাচ্চুদা ওই আলু পেঁয়াজ কলা ওইগুলো দিয়ে গেলে, বাবা এমন হাওয়া লাগলো না গায়ে, মনে হলো যেন পাখাটা চলছে। ওইগুলো দিয়ে গেলে তারপরেই রান্নাঘরে চলে যাব। এখন বাজে 8টা বাজতে এই 2-3 মতো, আর ওয়েট করব না। কালকে এত দেরি হয়ে গেছিল না 10টার সময়, তখন আমি কালকে ব্রেকফাস্ট করেছি বলো, মানে বসেছি। কলাও দিয়ে যাবেন তো, আজকে ওই ওটসই খাবো কলা দিয়ে। আর রান্না কি করব, রাত্রিরের একটা সটেড আছে, কুমড়ো ছেঁচকি ওই মা যেরকম করতো সেই রকমভাবে একটা করে রাখবো। আর রুটির আটা মেখে রাখবো, এটা ঠিক করেই রেখেছি রাত্রিরের জন্যে। আর সকালে এবার কি পর্ব করব দেখি, এটাই আবার একটা চিন্তার ব্যাপার, সকালবেলা কি করব। আজকে আর বেশিক্ষণ বসতে পারলাম না, এই যে বাচ্চুদা এইসব দিয়ে গেছে, বইতে পারছি না, ভারী আছে। 2 কিলো আলু আর 1 কিলো পেঁয়াজ, এতেই তো 3 কিলোর ওজন, তার মধ্যে 4টে কলা আর 5 পেয়ারা। উফ, যাকগে চলো এখন যা এইসব বাজার হাটগুলো তুলি। আর রান্না কি করব এখন অবধি চিন্তা করে উঠতে পারিনি জানো। পনির আছে, ভুলেই গেছিলাম যে পনির আছে, ভাবছি চিলি পনির করব, আর নয়তো একটা চিকেনের ড্রামস্টিক দিয়ে স্টু করব। এই দুটোর মধ্যে এখন মানে কনফিউশন চলছে যে কোনটা করব। দেখা যাক চিন্তা করে, যে এটা করব না ওটা করব, এটা করব না ওটা করব, এই করছি। যাকগে চলো আসছি। এই যে এই বাজার দিয়ে গেছে পেয়ারা, কলা, আলু আর পেঁয়াজ। আর এই যে কুমড়ো ছেঁচকির ব্যাপার করে রেখেছি, আর চিলি পনির করছি। এই চিলি পনিরই করছি জানো তো, পনিরটা নাহলে নষ্ট হয়ে যাবে। আর পনিরটা পুরোটাই করছি যাতে যদি একটু বাঁচে তাহলে আমার কালকে একটা আইটেম রয়ে যাবে আর কি। আর এই কড়া বসিয়ে দিয়েছি, আর কুমড়ো ছেঁচকিটা অল্প, ওটা 2টো রুটি দিয়ে আর কত খাবো। তো চিলি পনির করি আগে, তারপরে আমি ছেঁচকিটা করব। আর পনির তো তোমাদের আগের বারে একবার টিপস দিয়ে দিয়েছিলাম যে পনিরকে মানে নরম রাখতে গেলে কি করতে হবে, অল্প ভাজবে, ভেজেই গরম জলে ফেলবে। তো এই টিপসটা কিন্তু এটার জন্যও অ্যাপ্লিকেবল, মানে পনিরের সব রান্নার জন্যই কিন্তু ওই টিপসটা অ্যাপ্লিকেবল। তো সেটাই করব। তো চলো কড়া বসিয়ে দিয়েছি, রান্নাটা চটপট সেরে নিই। এখন বাজে 8:30। আজকে একদম অন টাইমে আছি জানো তো, মানে এইরকম টাইমেই থাকা উচিত, তাহলে পুরোপুরি টাইমে সব কিছু হবে, ঠিক টাইমে ব্রেকফাস্টও খাওয়া যাবে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ম্যাগির মাছ মাংস হচ্ছে। তো 2টো রান্না, পনির করব আর একটা ছেঁচকি করব, আর একটু আটা মেখে রাখবো রাত্রিরের জন্য, বাস। তো রান্না আজকের মতো শুরু করে দিলাম পনির দিয়ে, দেখতে থাকো। খুবই সিম্পলভাবে করছি, এটাকে পাকোড়া করেও করা যেত, কিন্তু আমি আর ওসব করছি না, একদম এমনি দিয়েছি। আর এইখানে গরম জল আছে, জল গরম করে রেখেছি। পনিরটা বেশি ভাজবো না, ওই অল্প একটু ভাজবো, ভেজে ওই গরম জলে ফেলবো, তাহলেই কিন্তু সফট থাকবে। ইভেন কালকেও যখন খাবো না তখনও সফট থাকবে। ম্যাগু কোথায় আছে দেখবে চলো, এই দেখো। দিদির বিছনায় বসেছিল জানো, যেই ক্যামেরাটা নিয়ে গেছি সঙ্গে সঙ্গে নেবে পড়লো, বলো কিরকম। এখন ওই দরজায় ওখানে গিয়ে দাঁড়িয়েছেন, ময়লা সব নিতে, কালেকশন করতে হাউসকিপিং এর স্টাফেরা এসছে, সেই শুনছে দেখো। কি বলবো বলো, এ এখন সোফায় উঠে পড়লো। বসলো গুছিয়ে, বসলো গুছিয়ে। এখন চলো আবার যাই,
চিলি চিকেন বলছি, দেখো চিলি পানিরটা আমি আমার মতো করলাম একদম সিম্পলভাবে। একটুখানি ওই কর্নফ্লাওয়ার গুলে ওতে দিয়ে দেবো, দিলে একটু মাখা মাখা মতো হবে, বাস। আমি সেরকমভাবে পাকোড়া করে করে অত মানে খেজমতি করে আমি করিনি, একদমই প্লেনভাবে করেছি, খেতে খারাপ হয় না, বাস হয়ে গেল। চলো যেখানেই যাই না কেন ঘুরে ফিরে আবার সেই রান্নাঘরে। এই যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, এইটা দিয়ে দেবো। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, এই দেখো দিয়ে দিলাম, বাস। এতে গ্রেভিটা সঙ্গে সঙ্গে একদম একটু থকথকে টাইপের হয়ে যাবে। কনসিস্টেন্সিটা দেখো সঙ্গে সঙ্গে পাল্টে গেল। এই যে বাটিতে ঢেলে ফেলেছি, ফাইনাল লুকটা এরকম হয়েছে, দেখতে কিন্তু খারাপ হয়নি। আর এইবারে ওই কুমড়োর তরকারিটা বসাবো। আজকেরটা ছেঁচকি হচ্ছে না, তরকারি বলাই চলে। কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম, এটাকে না ছেঁচকি ঠিক বলা যায় না। ছেঁচকি মানে কুমড়ো পোর্শনটা অনেক বেশি থাকবে, তো সেটা বলা যায় না, এটা বলতে পারি আমি কুমড়ো আলুর তরকারি। তো এটাই আর কি রাত্রিরে রুটি দিয়ে খাবো। এবার এটাও বসিয়ে দিলাম, আর চিলি পনিরের ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ইয়ামি দেখতে হয়েছে জানো তো, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আশা করবো খেতেও খুব ভালো হবে, খেতে কিন্তু ভালো হয়, ভীষণই ভালো হয়। তো চলো এখন আমি কাজ হচ্ছে আমার, আগে আটা মেখে নেবো রাত্রিরের জন্য। রান্নাঘরের পার্ট সেরে চলে এসেছি, এই আমার ব্রেকফাস্ট। 9:25-এর মধ্যে আজকে বসে গেছি ব্রেকফাস্ট খেতে। উফ, মিস্ত্রি এসে গেছে জানো, আওয়াজ পাচ্ছি, কিন্তু আমার ফ্লোরে এখন অবধি আসেনি, মানে নিচে সব ব্যবস্থা করছে হয়তো, যে কারণে আজকেও মানে ছেলেদের উদ্দেশ্যে যেটা বলার সেটা বলতে পারবো কিনা জানি না। শুনতে পাচ্ছ হাতুড়ি পেটার আওয়াজ আরম্ভ হয়ে গেছে। তো কখন আবার আমার ফ্লোরে নামবে কে জানে, ওই ভয়েতে দেখো আজকে আমি এই সব পোস্টালের কাজ টাজগুলো করি, সেটা আর করতে যেতে পারলাম না। এরকমভাবে বাচ্চাগুলোকে বাড়িতে দিনের পর দিন একা রেখে কি করে মানুষ চলে যায় আমি জানি না। আমি দেখো এই একটু আওয়াজ হয় তার জন্যে এখান থেকে পাশেই মানে গেট দিয়ে বেরিয়ে 2-3 মিনিট তারপরেই এসে যেত ডেস্টিনেশনটা, কিন্তু তাতেও আমি বেরোলাম না, কেননা ও পাগলের মতো ভয় পাবে, মানে দৌড়োদৌড়ি করে, আমি থাকতেই ভয় পায়। আর সেখানে আমি না থাকলে অবলা জীব, ওরকমভাবে আমি রেখে যেতে পারবো না। নেহাতিও কথা বলতে পারে না, আমাকে বারণ করতে পারবে না যে মাম্মাম বেরিয়েও না, আমার ভয় করে, এটা ও বলতে পারবে না বলেই আমি সেই ফায়দাটা নিয়ে নেবো, নিয়ে আর আমি বেরিয়ে যাব দরজাটা টেনে যে তুমি থাকো আমি আসছি, আমি পারবো না। আজকে জন্ম দেওয়া সন্তান হলে সে মুখে বলতে পারতো যে মাম্মাম আমি একা ভয় পাবো, তুমি আজকে বেরিয়েও না, ও তো সেটা বলতে পারবে না। তো কাজী সেই অ্যাডভান্টেজটা আমি নিতে পারবো না। ভালোবাসি কথাটার মানে না অনেক গভীর, মানুষের ক্ষেত্রে হোক আর জীবজন্তু পশু পাখি তাদের জন্যেই হোক। জাস্ট ভালোবাসি মানে ওই মুনু করলাম, আদর করলাম, আদিক্ষেতা দেখালাম, সেটাই কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসার মানে কথাটা উচ্চারণ করা মানে তার মানেটা কিন্তু অনেক অনেক গভীর। সব রকম স্যাক্রিফাইস করতে তুমি প্রস্তুত, সব রকম কনসিডার করতে তুমি প্রস্তুত, ওকে প্রায়োরিটি দিতে তুমি প্রস্তুত। এতগুলো জিনিস মাথায় যদি মানে থাকে এবং সেটা যদি মনে হয় যে হ্যাঁ আমি মেনটেন করতে পারবো ডে 1 থেকে লাস্ট ডে অবধি, তাহলেই বলা উচিত যে আমি এদেরকে পুষবো এবং এদেরকে ভালোবাসি, আদারওয়াইজ নয়। যাই হোক, চলো খেয়ে নি, খেয়ে চট করে চান করে এসে চেষ্টা করছি আজকে যদি বলতে পারি।
10টা 15 মতো বাজে, আমি চান টান করে নিয়েছি, আর এখনও অবধি সেই বিকট আওয়াজটা শুরু হয়নি। তাই জন্যে আমি ভাবলাম যে চটপট তোমাদের সঙ্গে এই যে ছেলেদের নিয়ে যেটা বলবো বলে প্ল্যান করেছি সেইটা শেয়ার করে নিই। কেননা মিস্ত্রি কিন্তু অলরেডি এসে গেছে, তাদের আমি কথাও শুনতে পাচ্ছি, কিন্তু সামহাও এখনও অবধি জোর কদমে সেই ড্রিলিং মেশিনের কাজটা শুরু হয়নি। আর ম্যাগুও ওর দিদির খাটে শুয়ে আছে, ওর খাবারটা হোল্ডারে দিয়ে দিয়েছি, ওই যে দিয়ে, আর আমি বসে পড়েছি। দেখো, শাশুড়িদের নিয়ে তো অনেক কিছু বললাম। একজন আমাকে লিখেছো যে মেয়ের মায়েদেরও কিন্তু কম দোষ থাকে না, এরকম আর কি কিছু। কিন্তু আমি মেয়ের মায়েদের কথাও কিন্তু বলেছি। শাশুড়ি মানে আমি দুটো শাশুড়ির কথাই মেনশন করেছিলাম, ছেলের মা এবং মেয়ের মা। ভালো করে ভিডিওটা দেখবে, ভালো করে কথাগুলো শুনবে, তাহলে দেখবে সেখানে দুটো মায়েরই উল্লেখ কিন্তু আছে। এবারে আসছি ছেলেদের কথায়। ছেলেদেরকে প্রথম আমার মানে একটা প্রশ্ন করতে ইচ্ছে হয় যে তারা বিয়ে কেন করে, কি কারণে তারা বিয়ে করে। দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে তারা বাড়ির প্রেশারে বিয়ে করে, বা বয়স বেড়ে যাচ্ছে, আশেপাশে প্রতিবেশীরা, সমাজ ইত্যাদি, বন্ধুবান্ধব তারা কি বলবে, তারা ইয়ার্কি মারবে, টিটকিরি মারবে, এই একটা চাপের মধ্যে তারা বিয়ে করে। অনেক সময় হয় বয়স্ক ঠাকুমা, দিদিমা, দাদু এরা সব আছেন, তারা অনেক সময় চাপ দেন যে আমি চলে যাব, তো মানে নাতির বিয়ে দেখতে পাবো না, সেই হিসেবেও তারা প্রেশার ক্রিয়েট করেন এবং তার জন্য ছেলেটি বাধ্য হয় বিয়ে করতে। এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণ হতে পারে সে নিশ্চয়ই কারুকে পছন্দ করে, কোনো প্রেমিকা তার আছে বা গার্লফ্রেন্ড তার আছে, এবং তাও যদি না থাকে, পছন্দ মানে অ্যারেঞ্জ হিসেবেও তাদের কারুকে পছন্দ হলো এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয়, এটাই চিন্তা করে যে এই মেয়েটির সঙ্গেই আমি লাস্ট দিন অবধি জীবন কাটাবো। প্রথমটা যদি হয় যে কারুর চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হচ্ছে, তাহলে বলবো বিয়ে না করাই উচিত। কেননা যে বা যারা চাপ সৃষ্টি করছে তারা কিন্তু সংসারটা করবে না, এবং তারা লাস্ট দিন অবধি থাকবেও না। তো যে কারণে কোনোভাবে ভদ্রভাবে এই চাপটার থেকে কিন্তু তার বেরিয়ে আসা উচিত, এবং এই চাপে কিন্তু হ্যাঁ বলা বা চাপে পড়ে বিয়ে করা একদমই উচিত নয়। আর যদি দ্বিতীয়টা হয় যে সে কারুকে ভালোবাসে বা কারুকে মানে পছন্দ করে বা পছন্দ হয়েছে নতুন, এবং তাকে বিয়ে করতে চায় কেননা তার সঙ্গেই সারা জীবন কাটাবে বলে, যদি এই দ্বিতীয়টা হয়, তাহলে এইটা যেন তার মানসিকতার মধ্যে গেঁথে থাকে যে আজকে যে কথাটা সে মনে করে বিয়ের পিঁড়িতে বসছে, সেই কথাটা যেন প্রত্যেক দিন বছরের পর বছর সে মনে রাখতে পারে এবং সেইভাবে মেনটেন করতে পারে। এমন যেন না হয় যে পরে ভবিষ্যতে মেয়েটি বাধ্য হলো তাকে ছেড়ে চলে যেতে, এইটা যেন না হয়। কেননা ভালোবাসি আজকে, কালকেও কি ভালোবাসবে? সেই মানসিকতাটা কি তার থাকবে? সে মায়ের প্ররোচনাতেই বলো বা অন্য কারুর নতুন প্রেমে পড়ুক, বা মানে পরকীয়া যেটা বলা হয় সেই হিসেবেই বলুক, পাল্টে যায় কেন? এবং পাল্টেই যদি গেল, তাহলে কখনোই উচিত না যে একটা মেয়ের ভবিষ্যৎকে নষ্ট করা, জীবনকে নষ্ট করা। তার যদি সেই মানসিক স্টেডিনেস জিনিসটা না থাকে, যে তার বিয়ে করবার আগে যে মানসিকতা ছিল সেইটা বিয়ে করে তারপর সেই মানসিকতাটা পাল্টে যায়, তার মানসিকতাটা কি এতটাই ঠুনকো? সেই ঠুনকো মানসিকতার পরিচয়টা কিন্তু কোনো মেয়ে বিয়ের আগে পায় না, এবং সমস্যাটা তখনই ক্রিয়েট হয় যে বুঝতে পারে না যে ছেলেটি আজকে তাকে ভালোবাসছে, আজকে তাকে বিয়ে করব বলে হাতটা ধরছে, সে সেম মানুষই থাকবে, তো সেইটা কিন্তু আবার অন্য চাপে পড়ে সেই মানসিকতাটা চেঞ্জ হয়ে যায়, এবং হাত ধরাটার মধ্যে কিন্তু ঢিলেমি এসে যায়। এবং তখন যে মেয়েরা পারে, যে মেয়েদের সেই গাটসটা আছে, তারা কিন্তু তাকে ছেড়ে চলে যায়, এবং যাদের গাটস নেই তারা ওই দুঃখের মধ্যে কান্নাকাটি করে কোনো মতে মানে জীবনটাকে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এটা তো একটা হেলদি রিলেশন হতে পারে না, জোর করে টানাটা কখনোই উচিত নয়। কিন্তু অনেক মেয়ের
সেই অবস্থা থাকে না। কেননা একটা রিলেশন থেকে বেরিয়ে আসার জন্যে যেরকমভাবে মানসিক স্ট্রেংথ দরকার, তেমনি কিন্তু তার সব দিক থেকে একা চালানোর যে স্ট্রেংথ সেইটাও কিন্তু থাকা জরুরি। না হলে কিন্তু বেরিয়ে আসাটা সমস্যা, বেরিয়ে আসাটা সম্ভব নয়। তো বেরিয়ে আসতে হবে কেন বলো, বেরিয়ে আসতে হবে কেন? আমি ছেলেটির উদ্দেশ্যে বলছি যে তার বাড়িতেই তো মেয়েটি গেছে, তো এমন সিচুয়েশন হবেই বা কেন যে তাকে সেই বাড়িটার থেকেই বেরিয়ে আসতে হয়? কেননা সে যখন সেই বাড়িতে প্রবেশ করেছিল, সেই বাড়িটা তার নিজের হবে বলেই তো সে প্রবেশ করেছিল, সেই বাড়িটাকে সে নিজের করে নেবে বলেই তো প্রবেশ করেছিল। তাহলে তাকে এমন সিচুয়েশনে পড়তে হয় কেন যে ভাবতে হয় যে কি করে আমি এই ছেলেটার থেকে মুক্তি পাবো, বা এই বাড়িটা থেকে মুক্তি পাবো, বা আমি কি করে ছুটকারা পেয়ে আমি সিঙ্গেল লাইফ লিড করব। এবার অনেকেই নিশ্চয়ই জানি, তোমরা এই কথাগুলো শুনতে শুনতে হয়তো বলছো যে মেয়েদের কি কোনো দোষ থাকে না, বউগুলো কি শয়তান নয়? সেই প্রসঙ্গে আমি অন্য ভিডিওয়ে বলবো, সেটা আজকে আমি বলছি না। আজকের টপিকটা হচ্ছে ছেলেদের নিয়ে, কাজে এই টপিকেই আমি কথা বলবো এবং এই টপিকেই আমি স্টিক করে থাকবো। একটা মেয়েকে মানে বউ হিসেবে, বা আমি বউই বলছি, একটা বউকে দেখলেই কিন্তু বোঝা যায় যে সে তার হাজবেন্ডের ভালোবাসায় রয়েছে নাকি জোর করে জীবন কাটাচ্ছে। একটা বউয়ের কিন্তু মুখ চোখের মধ্যেই তার হাজবেন্ডের ক্যারেক্টারিস্টিকের রিফ্লেকশনটা পাওয়া যায়। এটা ছেলেটি হয়তো বুঝতে পারে না, কিন্তু বা বুঝতে চায় না, কিন্তু একটি মেয়ে কথাবার্তা শুনলে বা একটি মেয়ের চলাফেরা, একটি মেয়ের সঙ্গে 5 মিনিট কেউ কাটালেই কিন্তু সে ধরে ফেলবে যে মেয়েটি প্রকৃত অর্থে সুখী নাকি নয়। তো এটাও কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার ছেলেটির জন্যে, যে হাত ধরে মেয়েটিকে তার নিজের মানে জায়গার থেকে উপড়ে নিয়ে এসে নিজের বাড়িতে প্লেস করব বলে এনেছে, নিজের বাড়িতে তাকে নিয়ে এসেছে। এটা মানে পাতি কথায় শুনতে যতই খারাপ লাগুক, একটা বীজকে তার নিজের জায়গার থেকে উপড়ে তুলে নিয়ে এসে অন্য জায়গায় পোঁতা, এটাই হচ্ছে ব্যাপার। তো সেইটা যখন সে করেছে, তখন এটা তো তার জন্য একটা লজ্জাজনক ব্যাপার হওয়া উচিত, যে যখন সেই মেয়েটারই মুখে চোখে বা তার কথাবার্তায় প্রকাশ পায় যে সে খুশি নয়, সে সুখী নয়, তার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং সে পালাবার চেষ্টা করছে বা পালাতে পারবে না জেনে জাস্ট জীবনটা কাটিয়ে দিচ্ছে। এটা তো সেই ছেলেটার জন্যে তো একটা লজ্জাজনক ব্যাপার। এটা কি ছেলেরা বুঝতে পারে না? তো এটাও কিন্তু একটা মানে বিবেচনা করার মতো বিষয়বস্তু। প্রত্যেক ছেলেরই একটা মাঝখানে মানে এসে যায় যে একদিকে মা, একদিকে বউ। মাকে রেসপেক্ট করতে কিন্তু কেউ বারণ করছে না, মাকে নিশ্চয়ই রেসপেক্ট করবে মা বাবা সবার আগে, কেননা তারাই ছেলেটিকে জন্ম দিয়েছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে। কিন্তু মা বাবার সঙ্গে তার বউটিকেও কিন্তু সমান রেসপেক্টটা দেওয়া উচিত, কেননা বউটি কিন্তু তার অর্ধাঙ্গিনী হিসেবেই সেই বাড়িতে প্রবেশ করেছে। কাজেই বউটিকে হেলাফেলা করে তাকে রেসপেক্ট না দিয়ে শুধুই মা বাবার ওপর যদি রেসপেক্টটা পুরোপুরি থাকে, তাহলে আমি বলবো সেই সব ছেলের কিন্তু বিয়ে করাই উচিত না। কেননা বিয়ে করলে রেসপেক্টের ভাগটা কিন্তু ভাগাভাগি করে নিতেই হয়। কেননা 100% রেসপেক্ট যদি মা বাবাকেই দিয়ে ফেললো, তাহলে তার বউকে কি দেবে? আর বউ তো বিয়ে হয়েছে মানে সে অর্ধাঙ্গিনী হয়ে যাচ্ছে। এবার অর্ধাঙ্গিনী বা বেটার হাফ মানেই কিন্তু শুধু কাগজে কলমে রেজিস্ট্রি করে বা সোশ্যাল ম্যারেজ করে ওই তকমাটা লাগিয়ে দিলাম, সেটা কিন্তু নয়। প্রকৃত অর্থে কিন্তু তাকেও বউ হিসেবে রেসপেক্ট দেওয়া উচিত, এবং সেই ফ্যামিলিরও যে সে একজন মেম্বার, সেই রেসপেক্টটাও কিন্তু তার বাবা মার এবং তার ফ্যামিলি মেম্বারদের এবং অবশ্যই তার দেওয়া উচিত। আর সব থেকে বড় কথা কি জানো তো, একটি বউকে, একটি মেয়েকে তার হাজবেন্ড যদি রেসপেক্ট না দেয়, তাহলে জানবে তার বাড়ির কেউ রেসপেক্ট দেবে না। কেননা অন্যরা তো সেই সুযোগটা মানে সদ্ব্যবহার করে। আসল রেসপেক্টটা কিন্তু দেওয়ার কথা ছেলেটার, এবং ছেলেটাই তার সামনে একটা পিলার হয়ে থাকবে, যাতে অন্য কেউ বাজে রেসপেক্ট না করতে পারে, অন্য কেউ উল্টোপাল্টা কথা না বলতে পারে। এবং সেই মোকাবিলাটা যদি সেই ছেলেটি করতে না পারে, তাহলেও কিন্তু তার বিয়ে করা উচিত না।
তার কিন্তু সে মানে অনেক ছেলেকেই আমি দেখেছি যে সে নিজে ভালো সাজার চেষ্টা করে এবং সে ঢুকতে চায় না। ও মা যা বলছে বলছে, তুমি আর মা মিটিয়ে ফেলো বা তোমাতে মায়েতে বুঝে নাও, আমি মাঝখানে নেই। হারগিস এই কথাটা অ্যাকসেপ্টেবল নয়। মা ওই মেয়েটিকে বিয়ে করে আনেনি, ছেলেটি বিয়ে করেছে। ছেলেটির অবশ্যই সেই মাঝখানে দাঁড়ানোর কথা এবং মেয়েটিকে প্রোটেক্ট করার কথা। এই যে ছুটকারা নিজে নিতে চায় যে আমি এর মধ্যে নেই, আমি এসবের ভেতর ঢুকতে চাই না, তোমরা নিজেরা বুঝে নাও, তোমরা নিজেরা বুঝে নাও। তাহলে সে বিয়ে করেছে কেন? সে বিয়ে করেছে কেন? তাকে বুঝতে হবে, অবশ্যই তাকে বুঝতে হবে, তাকে ব্যাপারটাকে মানে ডিল করতে হবে। কেননা সেই হচ্ছে মেয়েটির কাছে সর্বপ্রথম মেন ফিগার, তারপরে তার শ্বশুর শাশুড়ি। এটা মাথায় রাখতেই হবে। এইভাবে পালানোর চেষ্টা করা ছেলেরা কখনো সুখী হয় না এবং তাদের বিয়ে করা মেয়েরাও কিন্তু কোনোদিন সুখী হতে পারে না। আর সব সময় মেয়েদের নামে দোষ যে ও এই আমাকে ভালোবাসে না, ও এই করে না, ও ওই করে না। সে নিজে যেন আয়নার সামনে দাঁড়িয়ে এই কোয়েশ্চেনগুলো করে যে একটি মেয়ে তাকে ভালোবাসছে না কেন। যদি সে দুশ্চরিত্র হয় সেটা আলাদা কথা, আদারওয়াইজ সে যখন সংসার করছে তখন সে তাকে কেন ভালোবাসছে না সেটার উত্তরটা সে নিজের মধ্যে খুঁজুক। নিশ্চয়ই সে ভালোবাসা দেয়নি বলেই ভালোবাসাটা পাচ্ছে না। কথায় আছে না, তুমি যতটা দেবে ততটাই তুমি ফেরত পাবে। তো তুমি কি দিচ্ছ সেটা তো একটা ছেলের অবশ্যই চিন্তা করা উচিত এবং সেটা ইভ্যালুয়েট করে দেখা উচিত যে সে কি এনাফ লাভ, রেসপেক্ট সব কিছু তার ওয়াইফকে দিচ্ছে। তাহলে সে মানে আশা কি করে করে যে সে দেবে না কিন্তু সে পাবে, তা তো হয় না। তো এই পয়েন্টগুলো আমার মনে হয়েছে যদি ছেলেরা বিবেচনা করে এবং ছেলেরা যারা বিয়ে করতে চলেছো, যারা করে ফেলেছো, তারাও চেষ্টা করো জিনিসগুলো মেনটেন করতে। আর যারা করতে চলেছো, ভবিষ্যতে করবে, সেই সব ছেলেরা যদি আমার ভিডিওটা দেখো কিংবা যদি তাদের মায়েরাও আমার ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই কিন্তু এই মেসেজটা তাদেরকে দেওয়া উচিত, তাদের কাছে মানে পৌঁছে দেওয়া উচিত যে বিয়ে করার আগে কিন্তু 1000 বার চিন্তা করা উচিত যে আমি একটা মেয়েকে মানে পাশে নিচ্ছি, মানে তার ফুল মর্যাদা দেওয়ার দায়িত্ব, তার ভালোবাসার দায়িত্ব, তার সুখ দুঃখ সব কিছুর দায়িত্ব কিন্তু তার। কোনোভাবে নিজে জাস্ট একটা বিয়ে করে ফেললাম আর তারপরে আর আমি এইসবে নেই, আমি পিকচারে নেই, এইটা করলে তো হবে না। বিয়ে করাটা কিন্তু একটা খেলা নয়, এটা একদিন, দুদিন, 3 দিনের ব্যাপার নয়। ওই কেনাকাটির একটা ধুম চললো, তারপরেই বিয়ে করলাম, তারপরেই বেশ একটা রিসেপশন হলো, আমি সেন্টার অফ অ্যাট্রাকশন রইলাম, সবাই আমার কাছে এলো, গিফট দিল, ব্যাস হয়ে গেল। তারপরের দিন থেকে আমার রূপটা বদলে গেল, সেইটা কিন্তু করাটা একদমই উচিত না। এইটা মেয়েরা যারা বুঝতে পারে না তারা কিন্তু ভীষণই বিপদে পড়ে। আর যারা বুঝতে পারে না, কি কেউই বুঝতে পারে না, কেননা বিয়ে করার সময় কি করে বুঝবে যে সে ছেলেটা তার রংটা বদলে যাবে কি যাবে না। তাই এটা ছেলেদের প্রতি আমার বলার ব্যাপার হচ্ছে যে কখনোই এই বেইমানিটা করো না, কখনোই এই বেইমানিটা করো না। প্রচুর মেয়ে আছে যারা তোমাকে ছেড়ে দিয়ে নিজে কিন্তু বহলতে পেতে সার্ভাইভ করতে পারবে, সেই মানসিকতা তার আছে, কিন্তু তার বছরগুলো তো নষ্ট হয়ে গেল। সেই বছরগুলো কি কেউ ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে পারবে না। সে হয়তো তোমার সঙ্গে হাতটা না ধরলে, মানে পথ চলা শুরু না করলে, সে হয়তো অন্য কোথাও অন্য বেটার ভাবে তার লাইফ লিড করতে পারতো, কিন্তু সেটা হলো না। তো সেইটার দায়ভারটা কে নেবে? সেটার দায়ভারটা কে নেবে? যে কারণে খুব চিন্তা ভাবনা করেই এই পথে এগোনো উচিত। জাস্ট করে ফেললাম, এটা কোনো মজা নয়, এটা কোনো দুদিনের খেলা নয়, এটা কিন্তু একটা লাইফ টাইম কমিটমেন্ট। বিশাল পয়সা আছে নাকি কম পয়সা আছে সেটা যতটা না ম্যাটার করে, তার থেকে অনেক বেশি ম্যাটার করে তুমি তাকে কতটা রেসপেক্ট দিচ্ছ, কতটা ভালোবাসা দিচ্ছ, কতটা আগলে রাখছো অ্যাজ আ হাজব্যান্ড, সেইটাই কিন্তু বেশি ম্যাটার করে। আজকে তোমার বইয়ের জন্মদিন বা বিবাহবার্ষিকী যাই হোক না কেন, তুমি যদি একটা গোলাপ এনেও তাকে দাও, সেটাও কিন্তু তার কাছে অনেকটা মানে রাখবে, রাদার দেন তুমি সারা বছর তাকে রেসপেক্টও দিলে না, কিছুই না, মনেও রাখলে না। হঠাৎ করে কেউ হয়তো বললো কিংবা মেয়েটি হয়তো আবদার করে বললো, তখন জোর করে তাকে একটা বিরক্তির মধ্যে থেকে হয়তো তাকে কোনো একটা দোকানে নিয়ে গিয়ে বললে, যাও চলো কিছু একটা কিনে নাও তোমার পছন্দ মতো, আমি টাকা ফেলে দিচ্ছি না।
সেটা কোনো কাজের কথা নয়, সেটা কোনো রেসপেক্টেবল বিহেভিয়ারও নয়। তো আমার এই পয়েন্টগুলো মনে হয়েছে এবং আমার এই বক্তব্যটা ছিল, যেটা আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমরা জানিও তোমরা একমত কিনা, এবং যদি তোমাদের আরও কোনো পয়েন্ট মনে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। এবং আমি চাই যে প্রত্যেকটি ছেলে যারা বিয়ে করতে চলেছে তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া উচিত, যাতে তারা শুনে অন্তত বিন্দুমাত্র যদি একটু সচেতন হয়। সব ছেলেই যে খারাপ সেটা আমি একবারও কিন্তু বলছি না, সব ছেলেই খারাপ তা কিন্তু নয়, কিন্তু যদি একটা ছেলেও খারাপ হয় তাহলেও তো তার বউটা সাফার করবে, সেই মেয়েটাও তো ফেলনা নয়, তাই না? তাই জন্যে মানে আমি সব ছেলেদের জন্য বলছি, যারা বিয়ে করতে চলেছো তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখো। এবং যদি মনে হয় যে না আমি এটা মেনটেন করতে পারবো না, আমার দ্বারা হবে না, আমার কাছে প্রায়োরিটি অন্য কিছু, তাহলে আমার মনে হয় যে বিয়ে না করাই ভালো। যদিও সে প্রেমিকা থাকে তাহলেও যদি তাকে তুমি এটা বলে দাও যে দেখো আমি হয়তো এটা মেনটেন করতে পারবো না, বা আমরা অ্যাজ আ ফ্রেন্ড জীবন কাটাই, আমি বিয়ে করে জিনিসটা ট্যাক্সই হবে বলে আমার মনে হয় না, তাহলেও কিন্তু সেটা হয়তো আজ নয় কাল অ্যাকসেপ্টেবল হয়ে যাবে মেয়েটার কাছে, রাদার দেন বিয়ে করে তারপরে সে যদি দেখে যে সবকিছুই যেন কিরকম গোলমাল হয়ে গেল। আমার তো তাই মনে হয়। তো যাই হোক, চলো, ওই দেখো আমার ছোট মেয়েকে দেখেছো, এই সোফায় এসে বসেছে, ওই দেখো ও খাবারটা রয়েছে ওখানে, ওকে তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, কেননা কখন আবার ড্রিলিং মেশিনের আওয়াজ হয় তার নেই ঠিক। এটা একটা সত্যি বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে। আর আমি তো জানি না কখন আওয়াজ হবে কখন আওয়াজ হবে না, সেটা মিস্ত্রিরা জানে। হঠাৎ করে শুনছি একটা হ্যাঁ করে আওয়াজ হচ্ছে। যাকগে, চলো আজকে এই অবধি ভিডিওটা রাখলাম। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।